পররাষ্ট্রমন্ত্রী আজকে ব্রিফিং করেছেন এবং তিনি এই বৈঠক সম্পর্কে বলেছেন যে এই বৈঠকেও শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টা তারা তুলেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে এটি ভারত খুব ভালোভাবে বিবেচনা করবে বলে তিনি আশা করেন। আপনারা আসলে বিরোধী দল হিসেবে সরকারের অনেক সমালোচনা করবেন, এটাই স্বাভাবিক বিভিন্ন ইস্যুতে, কিন্তু এই যে ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি, এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, বলা চলে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ইতিহাসে সবচেয়ে কঠোর বিবৃতি, মানে পররাষ্ট্রনীতির অনেক ক্ষেত্রেই হয়তো বা ভাষাগত জায়গাতেও খুব বিস্ময়বোধক যে এরকম ভাষা ব্যবহার। তো সেটি তারপরে হচ্ছে গিয়ে এখন যেভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাক্ট করছে বা রিয়্যাক্ট করছে, সেটিকে আপনারা মানে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এই ফরেন স্ট্র্যাটেজির ক্ষেত্রে সরকারকে কি আপনারা ধন্যবাদ দেবেন নাকি কোনো কারেকশনের জায়গা আছে? আপনি যে কথা উদ্ধৃতি দিয়েছেন শেষে কথায় তো ধন্যবাদ প্রাপ্যই সরকার, ডেফিনেটলি তাদেরকে ধন্যবাদ দেব। দেখেন, আমরা বিরোধী দলে আছি, কিন্তু এটা মনে করতে হবে যে আমরা কিন্তু ধরেন আজকের নির্বাচনে যদি আওয়ামী লীগ থাকতো বা মানে এই 24-এর আগের অন্যান্য নির্বাচনের মতো যদি ধরেন বিএনপি ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ বিরোধী দল, সেই জায়গার বিরোধী দল আর আমরা বিরোধী দল আর কিন্তু এক না। মানে 24-এর গণ আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ মানুষ পেয়েছে, এই নতুন বাংলাদেশে কিন্তু এখন বাংলাদেশ বিরোধী কেউ নেই। সরকারি দল বা বিরোধী দল আমরা কেউই মনে করি না যে এখানে বাংলাদেশ বিরোধী কেউ। সুতরাং আমাদের বিরোধিতা বা সরকারি দল আমাদের বিরোধিতা করবে, আমরা সরকারি দলের বিরোধিতা করব, এটা বাংলাদেশ গড়ার নিমিত্তে করব। আমরা কিন্তু এখনো মনে করি যে সরকারের যারা আছেন তারা বাংলাদেশকে বিকিয়ে দেওয়ার জন্য আসেন নাই, বা তারা বিপ্লবের অংশীদার ছিলেন দীর্ঘ সংগ্রামের মাধ্যমে তারা, এবং তারা ভারত বিরোধী আন্দোলনে তারা ছিলেন। তাদের আমাদের রহমতুল্লাহ ভাই যেটা বললেন, অর্থাৎ এই যে মানসিকতাটা, এটা যে বিএনপির আছে, এটা তো আমি যদি না বলি এটাকে তো ভুল বলা হবে, মিথ্যা বলা হবে। আবার পক্ষান্তরে আমরা এনসিপি, আমরা কিন্তু আমাদের জন্মই হয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে। সুতরাং এই জায়গা থেকে আমরা সরকারকে ধন্যবাদ দিতে চাই যে তারা এখন যে অ্যাপ্রোচে আছে। তবে এই জায়গায় আমি আপনাকে একটু অ্যাড করব যে কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর এসেছিলেন। তিনি বাংলাদেশ গভর্নমেন্টের কর্তা ব্যক্তিদের সাথে কথা বলেছেন। এটা ভালো, এটা মার্কিনিরা তাদের বাংলাদেশে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখা বা রাজনৈতিক একটা অবস্থানটা ধরে রাখার জন্য এটা তারা করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের কাছে যেটা অস্বাভাবিক লেগেছে, যেটা প্রশ্নের দাবিদার, সেটা হচ্ছে যে সার্জিও গোর এসে বাংলাদেশের মাটিতে কেন ভারতের হাই কমিশনারের সাথে মিটিং করলো। মানে এটা তো বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তাকে করতে হবে বলে আমরা মনে করি। তাহলে কি তিনি সরকারের নিয়ম মানেন নাই? মানে তিনি কি সরকারকে ওভারলুক করেছেন, নাকি সরকার তাকে মানে এই মিটিংটা করার সহযোগিতা করেছে? এটার আমরা ডেফিনেটলি আমরা বিভিন্ন মিডিয়াতেও বলেছি, আজকেও বলছি যে সরকারকে অবশ্যই এটার ব্যাখ্যা দিতে হবে যে তারা একদিকে যেমন ভারতের সাথে এখন চোখে চোখ রেখে পররাষ্ট্রনীতি অবলম্বন করে চলছেন, এটা যেমন প্রশংসার দাবি রাখে, আবার আরেক দিকে পেছনের দরজা দিয়ে যদি আপনি এই ভারত ইন্দো মার্কিন সাম্রাজ্যবাদকে যদি উস্কে দেওয়ার কোনো সুযোগ আপনি করে দিচ্ছেন কিনা, এটিও কিন্তু জনগণ জানার দাবি রাখে। এজন্য জনগণের কাছে আমার মনে হয় এটা সরকারকে স্পষ্ট করা উচিত যে সার্জিও গোর এবং এই যে ত্রিবেদীর যে মিটিংটা হলো সেটার ব্যাখ্যাটা সরকারকে দেওয়া উচিত। আচ্ছা, এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করে যাই, আমরা নিশ্চয়ই পরবর্তী আলোচনায় দুইটা বিষয়, এক পরবর্তী আলোচনার জন্য আপনার থেকে একটু জেনে রাখা ভালো, কারণ আপনি ওই বিষয়টা তুলেছেন। আপনারা বলছেন সরকার বিরোধী দুই দলই এখন বাংলাদেশের পক্ষের। বাংলাদেশের বিপক্ষের শক্তি বলতে আপনারা কাকে বোঝান? বাংলাদেশের বিপক্ষের শক্তি বলতে আমরা তাদেরকে বুঝাই যারা বাংলাদেশকে আমাদের একটি বৃহৎ প্রতিবেশী দেশের করদ রাজ্যে পরিণত করেছিল, এবং তাদের সহযোগী রাজনৈতিক দলগুলো যারা তাদের জোটে ছিল, তারাই বাংলাদেশের বিরোধী। আমি যদি স্পষ্ট করি তাহলে দলটির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, অবশ্যই আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আমি এই আলোচনা এটা এই জন্য আপনার থেকে জিজ্ঞেস করে নিলাম যে এটিতে ফিরবো। আর একটা প্রশ্ন আপনার কাছে আছে, আপনি যে এই মার্কিন ইন্দো সাম্রাজ্যবাদের কথা বলছেন, বাংলাদেশের সঙ্গে মার্কিন যে চুক্তি নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়, এনসিপির যারা সংসদ সদস্য আছেন, বিরোধী জোটের যারা সংসদ সদস্য আছেন, আমরা দুইটা অধিবেশন দেখলাম, কিন্তু ওই চুক্তি, বিতর্কিত চুক্তি বা সেটি আসলে বাংলাদেশের জন্য ভালো কি খারাপ, সেটি নিয়ে সংসদে এনসিপি বা বাইরে এনসিপি কখনো এরকম মানে দৃঢ় কণ্ঠে ভূমিকা রাখলো না কেন? দেখেন, এই যে চুক্তিটা হয়েছিল, এই চুক্তিটা কিন্তু শেষ দিকে আপনার
অন্তর্বর্তী সরকার। ইন্টারিম গভর্নমেন্টের একেবারেই শেষ সময়ে 48 ঘন্টা আগে নির্বাচন। 48 ঘন্টা ইলেকশন 48 ঘন্টা আগে হয়েছে এবং ওই সময় কিন্তু এখন এনসিপির নেতৃত্বে যারা আছেন, সর্বশেষ উপদেষ্টা যিনি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনিও কিন্তু ওই সময় উপদেষ্টা ছিলেন না। নাহিদ ইসলাম তার আগে ছিলেন, তিনিও ছিলেন। অর্থাৎ এনসিপির তে এখন অ্যাক্টিং নেতৃত্বে যারা আছে, উপদেষ্টা যারা ছিল, এদের কেউই কিন্তু তখন সরকারে ছিল না। এখন কেন ওই সরকার একেবারে শেষ মুহূর্তে এই ইয়েটা করলো, চুক্তিটা করলো, সেই চুক্তিটাতে কি কি আছে এটি নিয়ে কিন্তু সরকারি দলের এখন এগিয়ে আসা দরকার। সরকারি দল তাদের উচিত এটা জনগণের কাছে তুলে ধরা, তখন বিরোধী দল তাদের অবস্থান ব্যক্ত করতে পারে। তা আপনি যেটা বললেন যে এনসিপির এমপি সাহেবরা তারা বলেন নাই, আমি বলবো যে সরকারি দলও কিন্তু এটাকে ওইভাবে উত্থাপন করেন নাই। না, আমি কেন বললাম যে আপনি যখন মার্কিন ইন্দো মার্কিন সাম্রাজ্যবাদের কথা বলছেন, তখন আমাদের অনেক জায়গায় আপনি নিশ্চয়ই পড়েছেন এই চুক্তির বিশ্লেষণ, যে এটি বাংলাদেশ কতটুকু লাভবান হবে সে নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। তাহলে সেই প্রশ্নগুলো সংসদে পয়েন্ট অফ অর্ডারে বিভিন্ন জিনিস নিয়ে এনসিপির তরুণ যারা সংসদ সদস্য আছেন তারা কথা বলেছেন, জামায়াতে তো কথা বলেছেন, সরকার না হয় বলেনি, কারণ সরকার এখন সরকারি দল, হ্যাঁ, তো তারা একটা ক্ষমতায় আছেন, তো তাদের অনেক কিছু ভাবতে হয়। বিরোধী দলের তো এত কিছু ভাবতে হয় না, তারা কেন আসলে এটা প্রশ্ন তুলবে না? বিরোধী দলের বলার সময় আছে, সংসদ অধিবেশন শুরু হয়েছে, সামনে বলার সময় আছে। আর সরকার দেখেন, এই যে সরকার এখন সরকারি দল, আমরা কিন্তু সরকারকে ওই তথাকথিত সরকারি দল মনে করতে যাচ্ছি না। সরকারকে কিন্তু আমরা মনে করতে চাচ্ছি তারা বাংলাদেশের পক্ষের শক্তি, বিপ্লবের পক্ষের শক্তি। সুতরাং আমরা মনে করি যে সরকারও কিন্তু স্বপ্রণোদিত হয়ে, মানে আগের যে দীর্ঘ সরকার যে কাজগুলো করেছে, স্বপ্রণোদিত হয়ে তারা কোনো ধরনের সাম্রাজ্যবাদের ফাঁদে পা দিবে না, এটা আমরা বিশ্বাস করি। সেজন্য তাদেরও এগিয়ে আসা উচিত এবং আমাদের এমপি সাহেবরাও সংসদে কথা বলবেন, বাইরে আমরা কথা বলছি, আমরা কথা বলবো। জনাব রহমতুল্লাহ, এই মার্কিন চুক্তির বিষয়ে কোনো কিছু অ্যাড করতে চান? না, মার্কিন চুক্তিটা তো আসলে করেছে ইন্টিরিয়াম গভর্নমেন্ট। একটা রাষ্ট্র যে কোনো রাষ্ট্রের সঙ্গে যখন চুক্তি করে, ওই দায়টা কিন্তু সেই সরকারের। এবং এই আন্তর্জাতিক চুক্তিগুলো আপনি জানেন যে এই আন্তর্জাতিক চুক্তিগুলো যদি করে ফেলে, তাহলে ওই চুক্তি থেকে বের হয়ে আসাটা খুব সহজ ব্যাপার না। রিভিউ করা কি কঠিন খুব বেশি? হ্যাঁ, রিভিউ করা খুব কঠিন। বিশেষ করে আমেরিকার সঙ্গে, ভারতের সঙ্গে যে সমস্ত চুক্তি হয়, সেগুলি আসলে রিভিউ করা যায় না। মুখ দিয়ে অনেক কথাই বলা যায়। আপনি বললেন না যে বিরোধী দল হিসেবে এনসিপি বা জামাত এটা রিয়া করলো না কেন? তারাও জানে যে এই জাতীয় চুক্তিগুলি একবার হয়ে গেলে তখন এটা আসলে চিল্লাচিল্লি ছাড়া অন্য কিছু হবে না। এইখান থেকে চেষ্টা করতে হবে আমাদের সার্বভৌমত্ব বিরোধী, সার্বভৌমত্ব নস্যাৎ হতে পারে এরকম কোনো ইস্যু আছে কিনা, সেই ইস্যুগুলোকে ম্যানেজ করে চলা, এর বাইরে আসলে অন্য কোনো সুযোগ নেই। আর সরকারি দল তো এখানে সরকারি দলে এসে, যেটা ভাই বলেছেন যে সরকারি দলের এসে এরপরে চুক্তির বিরুদ্ধে কথা বলার মতো সরকারের আসলে ওই অবস্থাটা থাকে না, কারণ সরকার এটা বাতিল করার মতো সেই ক্ষমতা রাখেন না।